মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস কুটুমিয়া। আজ পড়ছি উপন্যাসের দ্বিতীয় অংশ। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। দরজা খুলে দিল হামিদা। সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার বইয়ের ফ্ল্যাপে যে মহিলার ছবি, বাস্তবের মহিলা তার চেয়েও রূপবতী। দেখে মনে হচ্ছে 25-26 বছরের মেয়ে। মহিলার দুটি মেয়ে আছে এবং দুজনেরই বিয়ে হয়ে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। হাজি সাহেব বললেন, হামিদা কেমন আছিস রে মা? হামিদা খুশি খুশি গলায় বলল, খুব ভালো আছি। মামা, তুমি এতদিন পরে কি মনে করে? তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর এখানে এক কাপ চা খেয়ে যাই, চায়ের পিপাসা হয়েছে। তুমি আর 2 মিনিট পরে এলে আমাকে পেতে না। আমি বের হচ্ছিলাম, বেবি ট্যাক্সি ডেকে এনেছে। বাসার সামনে বেবি ট্যাক্সি দেখনি? যাচ্ছিস কোথায়? ধানমন্ডি 27 নম্বরে। বেবি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দে, আমি তোকে নামিয়ে দেব। আমি একজন লেখককে নিয়ে এসেছি, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার লেখক। প্রাইভেট কলেজে ইসলামিক ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখন হয়েছেন রান্নার বইয়ের লেখক। সবই আল্লাহর ইচ্ছা। হামিদা আলাউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে আমি খুবই লজ্জা পাচ্ছি। বই লিখেছেন আপনি, ছবি চাপা হয়েছে আমার। মামা যে আমার ছবি নিয়ে এই কাজ করবেন আমি স্বপ্নেও ভাবিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না। আলাউদ্দিন কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটা এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে বলল, আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না। সেই কথার উত্তরে তারও সুন্দর করে কিছু বলা উচিত, মুখে কোনো কথাই আসছে না। হাজি সাহেব বললেন, ক্ষমা করার কিছু নাই। আলাউদ্দিন বই লেখে নাই, অন্যের বই থেকে কপি করেছে। আলাউদ্দিন যদি সত্যি সত্যি বইয়ের লেখক হতো তাহলে ক্ষমা করার প্রশ্ন আসত। আলাউদ্দিন আগ্রহ নিয়ে বসার ঘর দেখছেন। কি সুন্দর, ছিমছাম। ঘরে অনেক আসবাবপত্র, তারপরেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দেয়ালে অতি রূপবতী 2 তরুণীর ছবি। এরা যে হামিদা বানুর মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। অবিকল মায়ের মতো চেহারা। মেয়ে দুটির ছবির উপর একজন যুবকের ছবি, সানগ্লাস পরা যুবক। সে বেলুন ফোলাচ্ছে। এই যুবকের সঙ্গে মেয়ে দুটির চেহারার কোনো মিল নেই, তারপরে বলে দেয়া যায় এই যুবক মেয়ে দুটির বাবা। হামিদা চা নিয়ে এসেছে। চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে লজ্জিত গলায় বলল, চায়ের সঙ্গে যে দেব এমন কিছু নেই। অন্যদিন বাসি চানাচুর হলেও থাকে, আজ তাও নেই। হাজি সাহেব বললেন, কিচ্ছু লাগবে না। হামিদা বলল, মামা তোমার লাগবে না, কিন্তু তুমি মেহমান নিয়ে এসেছ। হাজি সাহেব বললেন, আলাউদ্দিন মেহমান না, সে বলতে গেলে ঘরের মানুষ। তোর মেয়েরা কেমন আছে? চিঠিতে তো সবসময় লেখে খুব ভালো, তবে যতটা ভালো আছে বলে লেখে ততটা ভালো আছে বলে মনে হয় না। অসুখ বিসুখ যখন হয় আমি দুশ্চিন্তা করব বলে আমাকে জানায় না। হাজি সাহেব বললেন, এটাই তো ভালো। হামিদা বলল, এটা ভালো না, আমি সবসময় সত্যিটা জানতে চাই। মিথ্যা ভালো সংবাদের চেয়ে সত্যি খারাপ সংবাদ অনেক ভালো। হাজি সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোমার ঘটনা কি? বাড়িতে ঢোকার পর থেকে তুমি যে ঝিম ধরে আছো, তোমার ঝিম তো দেখি কাটছে না, কথা বলো। আলাউদ্দিন বিব্রত গলায় বললেন, কি কথা বলবো? কিছু একটা বলো। কোনো কথাই যদি মনে না আসে হামিদাকে জিজ্ঞেস করো আপনার 2 মেয়ের নাম কি। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনার 2 মেয়ের নাম কি? হামিদা হেসে ফেলল, তবে অতি দ্রুত হাসি থামিয়ে বলল, আমার এক মেয়ের নাম রু, আরেক মেয়ের নাম নু, দুজনের মিলিত নাম রুনু। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, ও আচ্ছা। হামিদা বলল,
মেয়েদের নাম এক অক্ষরের, এটা শুনে আপনার অবাক লাগলো না? আলাউদ্দিন বললেন, সামান্য লেগেছে। আপনার চেহারা দেখে সেটা বোঝা যায়নি। এক অক্ষরের নামের পেছনে সুন্দর একটা গল্প আছে। গল্পটা বলি। ওদের বাবার খুব শখ ছিল আমাদের প্রথম সন্তানটা মেয়ে হলে তার নাম হবে রুনু। মেয়ে হলো ঠিকই, যমজ মেয়ে হয়ে গেল। তার বাবা রুনু নামটা ভেঙে একজনের নাম রাখল রু, আরেকজনের নাম নু। হাজী সাহেব অবাক হয়ে বললেন, কই, এই গল্প তো আমি জানি না। হামিদা বলল, মামা, তুমি আমার কোনো গল্পই জানো না। আমি যে শুধু দুঃখী মেয়ে তা না, আমার জীবনের অনেক মজার মজার গল্প আছে। হাজী সাহেব হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বললেন, 10 মিনিটের জন্যে আমি একটু ঘুরে আসি। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। হাজী সাহেব বিরক্ত মুখে বললেন, তুমি যাচ্ছ কোথায়? তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসব। আমার একজন লেখক থাকে 121 নম্বর বাসায়, তাকে একটা তাগাদা দিয়ে আসি। আলাউদ্দিন বললেন, আমিও সঙ্গে আসি। হাজী সাহেব বললেন, তোমাকে নিয়ে যাব না। এক লেখক আরেক লেখককে পছন্দ করে না। তুমি হামিদার সঙ্গে গল্প করো, আরেক কাপ চা খাও। চা শেষ হতে হতে আমি চলে আসব। হাজী সাহেব হন্তদন্ত হয়ে বের হলেন। আলাউদ্দিন অস্বস্তি নিয়ে বসে আছেন। মেয়েদের সঙ্গে এমনিতেই তার কথা বলার অভ্যাস নেই। তার উপর যে মেয়েটি তার সামনে বসে আছে তার সঙ্গেই বিয়ের কথা হচ্ছে। ভালো ঝামেলায় পড়া গেল। হামিদা বলল, আপনি কি আরেক কাপ চা খাবেন? আলাউদ্দিন বললেন, জি না, চা খাবো না। হামিদা বলল, মামা 10 মিনিটের মধ্যে আসবেন না, দেরি করবেন। আপনি ধরে রাখুন মামার ফিরতে 8 ঘন্টার মতো লাগবে। উনি 8 ঘন্টা সময় দিয়েছেন যাতে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। পাত্র হিসেবে উনি যে আপনাকে এখানে এনেছেন আমি বুঝতে পারিনি। হঠাৎ ওনার মাথায় ঢুকেছে আমাকে বিয়ে দিতে হবে। আমি কিছুতেই বোঝাতে পারছি না যে আমি বিয়ে করব না। আপনি সত্যি করে বলুন তো, মামাকে আপনাকে পাত্রী দেখাবার কথা বলে এখানে আনেননি? আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হামিদা বলল, কি লজ্জার কথা চিন্তা করুন। আমার এত বড় বড় মেয়ে, স্বামীর সঙ্গে ঘর সংসার করছে, এখন কিসের বিয়ে? বিয়ে যদি করতাম আগেই করতাম। তা তো ঠিকই। হামিদা বিরক্ত গলায় বলল, আগে বিয়ের কথা বললে চিৎকার চেঁচামেচি করতাম, এখন বিরক্ত হয়ে চুপ করে থাকি। এর থেকে মামার ধারণা হয়েছে আমি নিমরাজি। ছি। আলাউদ্দিন বললেন, আপনি আমার উপর রাগ করবেন না। হামিদা বলল, আপনার উপর রাগ করব কেন? কেউ যদি ভুলিয়ে ভালিয়ে আপনাকে নিয়ে আসে আপনি কি করবেন? আলাউদ্দিন বললেন, আমার খুব সিগারেট খেতে ইচ্ছা করছে, আমি বারান্দা থেকে একটা সিগারেট খেয়ে আসি। বারান্দায় সিগারেট খেতে হবে না, এখানেই খান। সবচেয়ে ভালো হয় আমি যদি চলে যাই। আজ সারাদিন বাইরে কাটিয়েছি, শরীর ঘামে চটচট করছে। মামা এসে যদি দেখেন আপনি নেই তাহলে আপনার উপর খুব রাগ করবেন। আপনি মামার রাগকে ভয় করেন না? জি করি। তাহলে চুপচাপ বসে থাকুন, আমি আবার চা নিয়ে আসি। চা খান, গল্প করে 8 ঘন্টা সময় পার করে দিন। আমি আসলে গল্প করতে পারি না। আপনার জীবনের মজার কোনো ঘটনার কথা বলুন। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, আমার জীবনে আসলে মজার কোনো ঘটনা ঘটেনি। কখনো ঘটেনি? জি না। ঘটতেই হবে। আমার ধারণা আপনার জীবনে প্রচুর মজার ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। যে পোকা মিষ্টি আমের ভেতরে জন্মায় সে মিষ্টির রসের ব্যাপারটা ধরতে পারে না। সে মনে করে সে তার জীবনটা রসকসহীন অবস্থায় পার করে দিচ্ছে। আলাউদ্দিন একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে মনে হলো রাতে হঠাৎ যে ভয় পেলেন সেই ঘটনা এই মহিলাকে কি বলা যায়? তার কাছে যে মনে হচ্ছিল
কুটু তার খাটের নিচে বসে আছে। তিনি কুটুর সঙ্গে কিছু কথাও বললেন। খাটের নিচের কাগজগুলি পাওয়া গেল ছেঁড়া। এই গল্প বলাটা কি ঠিক হবে? মনে হচ্ছে ঠিক হবে না। হামিদা তার দিকে ঝুঁকে এসে বলল, বলুন শুনি। আলাউদ্দিন বললেন, কি বলবো? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি একটা গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন, আবার দ্বিধায় পড়ে গেছেন। গল্প বলাটা ঠিক হবে কি না বুঝতে পারছেন না। দ্বিধা দূর করে গল্পটা বলুন। আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে গল্প শুরু করলেন। হামিদা খুবই আগ্রহ নিয়ে গল্পটা শুনছে। এত আগ্রহ নিয়ে শোনার মতো কি গল্প? আলাউদ্দিন গল্প শেষ করলেন। হামিদা বলল, আপনি নিজে দেখলেন খাটের নিচের সব কাগজ ছেঁড়া? জি। আপনার গল্পের খুব সহজ একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা দেই। দিন। যদিও আপনার জীবন কেটেছে একা একা, তারপরেও আপনি খুব ভীতু টাইপ মানুষ। কারণ আপনি নিজেই বলেছেন আপনি অন্ধকার সহ্য করতে পারেন না। ওই রাতে আপনি খুবই ভয় পেয়েছিলেন। অতিরিক্ত ভয় পেলে মানুষ মন গড়া জিনিস দেখে, মন গড়া জিনিস কল্পনা করে। পুরোটাই আপনার কল্পনা। আলাউদ্দিন বললেন, আমি যে দেখলাম আমার খাটের নিচের সব কাগজ ছেঁড়া। আমার ধারণা আপনি কয়েকটা কাগজ ছেঁড়া দেখেছেন। আপনার উত্তপ্ত মস্তিষ্ক সেই কয়েক টুকরা কাগজ দেখে ভেবেছে সব কাগজ ছেঁড়া। আপনি নিশ্চয়ই সকালে ছেঁড়া কাগজের টুকরা দেখেননি, দেখেছেন? জি না। কুটু ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে। আপনার বাবুর্চি কুটু মানুষটা কেমন? ভালো, খুব ভালো রান্না করে। ওর রান্না একবার খেলে অন্য কোনো কিছু আপনি মুখে দিতে পারবেন না। আজ দুপুরে তার ইলিশ মাছের ডিম রান্না করার কথা। হামিদা হাসতে হাসতে বলল, আপনি বলেছিলেন আপনি গল্প করতে পারেন না। এতক্ষণ খুব সুন্দর গল্প করলেন। 30 মিনিট কিন্তু পার করে দিয়েছেন। মামাও চলে এসেছেন। তার পায়ের শব্দ পাচ্ছেই। আপনি পাচ্ছেন না? জি না। আপনার কান তীক্ষ্ণ না। পায়ের শব্দ না পেলেও কলিং বেল বাজার শব্দ শুনবেন। হামিদার কথা শেষ হবার আগেই কলিং বেল বাজল। হামিদা দরজা খুলে দিল। হাজী সাহেব ঘরে ঢুকলেন না। তার নাকি অনেক দেরি হয়ে গেছে। হামিদার বাসা থেকে বের হয়ে হাজী সাহেব নিচু গলায় জিজ্ঞেস করলেন, আলাউদ্দিন, আমার ভাগ্নিকে পছন্দ হয়েছে? আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, জি। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি। কথাবার্তার অবশ্যই তেমন কিছু নেই। হামিদার যদি তোমাকে পছন্দ হয় তাহলে আগামীকালও বিয়ে হতে পারে। তোমার কি আত্মীয় স্বজন কারো সঙ্গে কথা বলার দরকার আছে? আলাউদ্দিন জবাব দিলেন না। তোমার নিকট আত্মীয় স্বজন কে আছে? আমার এক বোন আছে, ছোট বোন। সে কোথায় থাকে? কুষ্টিয়ার ভেড়ামারায় থাকত। এখন বদলি হয়ে চিটাগাং গিয়েছে। চিটাগাংয়ের ঠিকানা জানি না। ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? আছে, তাদের ঠিকানা জানি না, যোগাযোগ নাই। এক ফুপু থাকেন যাত্রাবাড়িতে, তার বাসা চিনতাম। অনেকদিন যাওয়া হয় না, এখন চিনব কি না বুঝতে পারছি না। যাই হোক, তুমি সময় নাও, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করো। আমিও হামিদাকে জিজ্ঞেস করে দেখি তার মতামত কি। উনি বিবাহ করবেন না। হামিদা বিয়ে করবে কি করবে না সেটা তার বলার কথা, তুমি বলছো কেন? আগ বাড়িয়ে কথা বলবে না। জি আচ্ছা। তোমার সঙ্গে তাহলে আগামী বুধবার আবার দেখা হবে। জি। লেখা শেষ করে নিয়ে আসবে। জি আচ্ছা। বলেই আলাউদ্দিন হাঁটা শুরু করলেন, যেন তার বাড়িতে ফেরার খুবই তাড়া। অনেক দেরি হয়ে গেছে, আর এক মুহূর্ত থাকা যাবে না। বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল। তিনি স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ বুকের উপর পাথর চেপেছিল।
এখন পাথরটা নেই। নিজেকে খুবই হালকা লাগছে। নিজের বাসায় ফিরে এত আনন্দ তিনি এর আগে পেয়েছেন বলে মনে পড়ল না। কুটু মিয়া। জি স্যার। গোসল করব, গরম পানি দাও। শরীর ঘামে ভর্তি, আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলস্থুল করব। গরম পানি দিয়ে আছে স্যার। বলো কি, তুমি দেখে অন্তর্যামী হয়ে যাচ্ছ। অন্তর্যামী কি জানো? যে মনের কথা বলতে পারে সে অন্তর্যামী। রাতের খাবার কি কুটু মিয়া? স্যার, রাতে মাংস করেছে। ইলিশ মাছের ডিমের কি হলো? ডিমও আছে। গুড, ভেরি গুড। হিলসা ফিশ এগ কারি। আলাউদ্দিন বাথরুমে ঢুকলেন। বালতি ভর্তি গরম পানি, সাবান তোয়ালে সব সাজানো। বাথরুমের দরজার ওপাশ থেকে কুটু বলল, চা খাইবেন স্যার? আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, গোসল করতে করতে চা খাবো কিভাবে? আপনি চা খাইবেন, আমি গায়ে সাবানের ডলা দিব। আলাউদ্দিন ইতস্তত করতে লাগলেন। হ্যাঁ বলবেন নাকি না বলবেন মনস্থির করতে পারছেন না। কুটু মিয়া ঘরদুয়ার ঝকঝক করে রাখে, কিন্তু তাকে দেখে নোংরা মনে হয়। মনে হয় দীর্ঘদিন এই লোক গোসল করেনি। গা থেকে সবসময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে। আলাউদ্দিন বললেন, আনো দেখি এক কাপ চা। আর পিঠে সাবান ডলে দাও। সারা শরীরে সাবান ডলার দরকার নেই। চা মনে হয় তৈরি ছিল। নিমেষের মধ্যে কুটু মিয়া চা এনে দিল। আলাউদ্দিন একটা সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। কুটু মিয়া পিঠে সাবান ডলছে, গরম পানি ঢালছে। আলাউদ্দিনের কাছে মনে হচ্ছে তিনি এত আরাম তার সারা জীবনে পাননি। আরামে বারবার তার চোখ বুজে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়লেন। চা সিগারেট খেতে খেতে গোসলের এত আনন্দ কে জানত? কুটু। জি স্যার। দাও, সারা শরীরেই সাবান মাখিয়ে দাও। যাহা 52 তাহা 53। জি আচ্ছা স্যার। এত ভালো মাসাজ শিখেছ কোথায়? কোনোখানে শিখি নাই স্যার, পাইলট স্যারের শৈল মাসাজ করতাম। উনিও কি চা সিগারেট খেতে খেতে গোসল করতেন? জি না, ওনার বাড়িতে বাথটাব ছিল। বাথটাবে গরম পানি দিতাম, ফোম দিয়ে ফেনা তুলতাম। উনি শুইয়া শুইয়া ব্লাডি মেরি খাইতেন, আর আমি শৈল টিপতাম। ব্লাডি মেরি কি জিনিস? একটা মিক্সচার, খাইতে অতি সুস্বাদু। তুমি বানাতে পারো? জি পারি, পাইলট স্যারের কাছে শিখেছে। বানাতে কি কি লাগে? অনেক কিছু লাগে। 3 আঙ্গুল ভদকার মধ্যে। আলাউদ্দিন অবাক হয়ে বললেন, ভদকা মদ না? কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। থাক, বলার দরকার নাই। আমি শিক্ষিত মানুষ, মদ বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না। আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলের জামে মসজিদের ইমাম। জীবনে কোনো ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আসর ওয়াক্তে তার মৃত্যু হয়। আসরের নামাজও তার কাজা হয় নাই। নামাজ শেষ করে বিছানায় শুয়েছেন, কিছুক্ষণের মধ্যে মৃত্যু। কুটুমিয়া কথা বলছে না, নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে, গায়ে গরম পানি ঢালছে, শরীর মাসাজ করছে। আলাউদ্দিন ভাবছেন, এই আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না। কুটুমিয়া। জি স্যার। তোমার পাইলট স্যার খুব মদ খেতেন? চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন। একা মানুষ, কিছু করার নাই। একা মানুষ কেন? স্ত্রী মারা গেছিলেন, ছেলেমেয়েরা বড় হইয়া চইলা গেছে দেশে বিদেশে। আমার মতো অবস্থা। সে ছিল ধনী, আমি গরিব। ব্যস্ক মেয়েটা, ঠিক না? প্রাইভেট কলেজের শিক্ষক ছিলাম, বেতনের কারবার নাই। ছাত্রই নাই, বেতন কোত্থেকে আসবে? কলেজের বেশিরভাগ শিক্ষক এর তার বাড়িতে লজিংয়ের মতো থাকত। নামেই কলেজের শিক্ষক, আসলে লবডঙ্গা। লবডঙ্গা মানে জানো?
জি না। মানে জানার দরকার নাই। শরীর টিপছ, শরীর টিপ। জি আচ্ছা। ব্লাডি মেরি জিনিসটা কিভাবে বানায় বলো তো শুনি। খাচ্ছি না যখন, তখন তো আর দোষ হচ্ছে না। কিভাবে বানায় শুনে রাখি। 3 আঙ্গুল ভদকা। তারপর কি? ওয়েস্টার সস 6 ফোঁটা, তাবাস্সুম 7 ফোঁটা, গোলমরিচের গুঁড়া লবণের চামচের আধা চামচ, লেবুর রস 4 চামচের আধা চামচ, ট্রিপল শেক 1 ফোঁটা, একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে সিল্লা তার অর্ধেকটা। এইসব জিনিস একসাথে মিশানোর পরে দিতে হইব টমেটো জুস। ডিপ ফ্রিজে রাখতে হইব 10 মিনিট। ডিপ ফ্রিজ থেকে বাইর কইরা বরফের কুচি দিয়া খাইতে হইব। বলো কি, এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন? জি, দিনে এই জিনিস, রাতে মার্গারিটা খাইতেন। সেটা কি? মার্গারিটা খাইতে খুবই সুস্বাদু। যত সুস্বাদুই হোক, আমি এর মধ্যে নেই। তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে, বাংলাদেশে এইসব নিশ্চয়ই পাওয়া যায় না। ভদকা পাওয়া যায় রাশিয়াতে। রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষেই ভদকা আনা সম্ভব, আমার পক্ষে না। কুটুমিয়া গলা নামিয়ে বলল, ভদকা ঘরে আছে স্যার, ফ্রিজে 1 বোতল আছে। আলাউদ্দিন আতকে উঠে বললেন, ফ্রিজে ভদকা কোত্থেকে আসলো? পাশের ফ্ল্যাটের সাইফুদ্দিন সাহেব রেখে গেছেন। তার বন্ধুরা দেখলে খাইয়া ফেলবে, এই জন্য রেখে গেছেন। খবরদার, তুমি ভদকা ফদকা দিয়ে কিছু বানাবে না। আমাদের পুরো পরিবার ইসলামিক লাইনের। ক্লাস 7-এ পড়ার সময়কার কথা। এক রমজান মাসের শুক্রবার রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুম্মা নামাজের পরে সকল মুসল্লির সামনে আমাকে 100 বার কানে ধরে উঠবস করতে হয়েছে। এই ছিল আমাদের পরিবার, মনে থাকবে? জি। গরম পানি তো শেষ হয়ে গেছে, আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো। এখন ঠান্ডা পানি ঢালব, এতে আরাম বেশি পাইবেন। দাঁড়াও, আরেকটা সিগারেট ধরিয়ে নেই। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন। কুটু তার মাথায় পানি ঢালছে। আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে। ঘরের বাতি নেভানো। শুধু একটা ঘরেরই না, সব ঘরের বাতি নেভানো। আলাউদ্দিনের ঘরে টিভি চলছে। টিভি স্ক্রিনের নীলচে আলোয় তার ঘরটা আলোকিত। বারান্দায় বাতি জ্বলছিল। কিছুক্ষণ আগে কুটুমিয়া সেই বাতিও নিভিয়ে দিয়েছে। খাটের উপর আলাউদ্দিন পা ছড়িয়ে আধশোয়া হয়ে আছেন। তার একটা পা কোলবালিশে রাখা। 2টা কোলবালিশ কুটুমিয়া গত পরশু কিনে এনেছে, মাখনের মতো মোলায়েম কোলবালিশ। আলাউদ্দিন খুব আরাম পাচ্ছেন। নরম কোলবালিশে একটা পা উঠিয়ে দেয়া যে এত আনন্দময়, তা তিনি আগে বুঝতে পারেননি। বুঝতে পারলে অনেক আগেই কোলবালিশ কিনতেন। আলাউদ্দিনের হাতে টিভির রিমোট কন্ট্রোল। কেবল লাইনে 17টা চ্যানেল দেখা যায়, তিনি 17টাই দেখেন। আগে প্রতিটি চ্যানেল বদলাবার আগে 4-5 মিনিট করে দেখতেন। এখন কোনোটাই 1-1.5 মিনিটের বেশি দেখেন না। কিছু বোঝার আগেই পর্দার দৃশ্য বদলে যায়। এই ব্যাপারটা তার খুবই ভালো লাগে। এই গান, এই খেলা, এই নাচ, এই খবর। তার লেখার টেবিলটা এখন খাটের সঙ্গে লাগিয়ে দেয়া হয়েছে। প্রতিটি প্রয়োজনীয় জিনিস টেবিলে আছে। একবার টিভি দেখা শুরু করলে বিছানা থেকে নামার প্রয়োজন পড়ছে না। সিগারেটের প্যাকেট আছে, অ্যাস্ট্রে আছে, ম্যাচ আছে। তার সর্দির ধাঁচ, একটু পরপর নাক ঝাড়তে হয়, সেজন্য 1 বাক্স টিস্যু পেপার আছে। মাঝে মাঝে কান চুলকাতে তার খুবই আরাম লাগে। কান চুলকাবার 1 বাক্স কটন বাড আছে, গ্লাস ও পানির বোতল আছে। আশ্চর্যের ব্যাপার, এই আয়োজনের জন্য কুটুকে কিছু বলতে হয়নি, সব সে নিজ থেকে করেছে। তার আরামের দিকে কুটুর নজর দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আগে তোষকের বিছানায় ঘুমাতেন, এখন ঘুমাচ্ছেন ফোমের বিছানায়। অতিরিক্ত আরামায়েশের কারণে একটা ক্ষতি হচ্ছে, লেখালেখি হচ্ছে না। হস্তরেখা বিজ্ঞানের শিরোরেখার চ্যাপ্টারটা
এখনো শেষ হয়নি। বই শেষ করাটা খুবই জরুরি। রয়্যালটির টাকাটা পাওয়া যাবে। 100 টাকা দামের বই যদি হয়, 12.5% রয়্যালটি হিসাব করলে খারাপ হয় না। তবে টাকা পয়সার সমস্যা নিয়ে আলাউদ্দিন এখন দুশ্চিন্তা করছেন না। হঠাৎ করে কিছু টাকা তার হাতে চলে এসেছে। 1,25,000 টাকায় বসতবাড়ি বিক্রি করে দিয়েছেন। দেশের বাড়িতে যাওয়া হয় না। মানুষ হয়েছে শহরবাসী। খামাখা বাড়ি পড়ে থাকবে, গরু ছাগল চড়বে, দরকার কি? 1,25,000 টাকা আলাউদ্দিন ব্যাংকে জমা দেননি। ঘরেই আছে। সুটকেসের তালা বন্ধ আছে। সুটকেসের চাবি আছে টেবিলের ড্রয়ারে। এটা নিয়ে তিনি কোনো দুশ্চিন্তা বোধ করেন না, কারণ কুটুমিয়া টাকা পয়সার ব্যাপারে অসম্ভব সৎ। তাছাড়া সারাদিন তো তিনি ঘরেই থাকেন। বেশিরভাগ সময় আধশোয়া হয়ে খাটের উপরই থাকেন। এক ধরনের বিশ্রাম। এই বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রামের সময় টিভি দেখতে দেখতে নানান কথা চিন্তা করতে তার ভালো লাগে। বেশিরভাগ সময় যে কল্পনাটা করেন তা হচ্ছে, হামিদা নামের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। দুজনে বড় একটা খাটে আধশোয়া হয়ে আছেন। দুজনের হাতেই টিভির রিমোট কন্ট্রোল। টিভি দেখতে দেখতে দুজনে গল্প করছেন, চ্যানেল বদলাচ্ছেন। কখনো তিনি বদলাচ্ছেন, কখনো বদলাচ্ছে হামিদা। আলাউদ্দিন কিছুক্ষণের জন্য টিভি বন্ধ করলেন। ঘর অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুটুমিয়া বারান্দার বাতি জ্বালিয়ে দিল। টিভি বন্ধ হলে কোথাও না কোথাও বাতি জ্বলে উঠবে। আলোর অভাব হবে না। আলাউদ্দিন মনে মনে বললেন, ভেরি গুড। যতই দিন যাচ্ছে কুটুমিয়াকে তার ততই পছন্দ হচ্ছে। আলাউদ্দিন হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা নিলেন। গ্লাসে টমেটোর রস। গত কয়েকদিন হল রাতের খাবারের আগে কুটুমিয়া 2 গ্লাস টমেটোর রস বানিয়ে দিচ্ছে। টকটক ঝালঝাল, অতি সুস্বাদু পানীয়। সে এর সঙ্গে ভদকা না ফদকা মিশাচ্ছে কিনা তিনি জানেন না, জানতে চাচ্ছেনও না। যদি 2-1 চামচ মিশিয়েও দেয় তাহলে দিল। তিনি তো আর বলেননি, কুটু আমাকে ভদকা দিয়ে টমেটোর রস দাও, তোমাদের পাইলট স্যার যেরকম খেতেন সেরকম, ব্লাডি মেরি না কি যেন নাম। কুটু যা করছে নিজ দায়িত্বে করছে। তাকেও ঠিক দোষ দেয়া যায় না। এইসব জিনিসই সে বানিয়ে অভ্যস্ত। আসল কথা হলো জিনিসটা খেতে ভালো। 2টা গ্লাস খাওয়ার পর শরীরে চনমনে ভাব আসে, আবার একই সঙ্গে আলসেমিও লাগে। আলাউদ্দিন হাতের গ্লাস শেষ করে টেবিলে রাখলেন। শব্দ করে যে রাখলেন তা না, স্বাভাবিকভাবেই রাখলেন। সঙ্গে সঙ্গেই আরেকটা গ্লাস ভর্তি টমেটো জুস নিয়ে কুটু ঢুকল। খালি গ্লাসটা নিয়ে চলে গেল। আচ্ছা, কুটু কি আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে? তাকিয়ে না থাকলে তো বোঝা সম্ভব না গ্লাস কখন খালি হলো। কুটুর তো এটা করা ঠিক না। সে আড়াল থেকে তাকিয়ে থাকবে কেন? আলাউদ্দিন তাকে এই ব্যাপারটা কঠিন গলায় বুঝিয়ে দেবার জন্য ডাকলেন। কুটুর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল। কুটুর গা থেকে মশলার গন্ধ আসছে। কিছু একটা রাত ছিল নিশ্চয়ই। মশলার গন্ধেই তার খিদে লেগে গেল। কুটুকে কি জন্য ডেকেছেন ভুলে গিয়ে বললেন, আজকের রান্না কি কুটু? কই মাছের ঝোল। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, শুধু কই মাছের ঝোল? সাথে একটা মুরগির আছে। মুরগির ঝোল? জি না, এক ধরনের ফ্রাই। পাইলট স্যারের খুব পছন্দের রান্না ছিল। সপ্তাহে 3-4টা দিন খাইতেন। 2টা মুরগি তিনি একা খাইতেন। বলো কি? ঠিক মতো রান্না হইলে 2টা মুরগি খাওয়া কোনো ব্যাপার না স্যার, আপনিও পারবেন। আমি কিভাবে পারব? আমি কি বক রাক্ষস নাকি? মুরগি কটা রেঁধেছ? 2টা। সর্বনাশ, তুমি তো আমাকে ফতুর বানিয়ে ছাড়বে। দিনে 2টা মুরগি মানে মাসে 60টা মুরগি, বছরে 720টা মুরগি। যাই হোক, জিনিসটার প্রিপারেশন কি?
কুটু মাথা নিচু করে বলল, এটা বলা নিষেধ। নিষেধ মানে? কার নিষেধ? কুটু চুপ করে রইল। আলাউদ্দিন উদার গলায় বললেন, থাক, বলতে হবে না। জেনেই বা আমি কি করব? আমি তো আর রাখতে বসব না। শোনো কুটু, আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট। শুক্রিয়া। শুধু সন্তুষ্ট না, খুবই সন্তুষ্ট। বাঙালির সমস্যা হলো তারা প্রশংসা সহ্য করতে পারে না। একটু প্রশংসা করলেই তারা লাফ দিয়ে মাথায় উঠে যায়। এই জন্য প্রশংসা করা বাদ দিয়েছে। কুটু কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন হরবর করে কথা বলেই যাচ্ছেন। কথা বলতে তার খুবই ভালো লাগছে। ব্লাডি মেরি নামের জিনিসটার গুণ বা দোষ হলো এটা খেলেই কথা বলতে ইচ্ছা করে। পেটের ভেতর যত কথা আছে সব বুদবুদের মতো পেট থেকে বের হতে শুরু করে। কুটু। জি স্যার। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। একবার বলেছেন স্যার। একবার বলেছি তো কি হয়েছে? আরেকবার বলবো, দরকার হলে আরো 10 বার বলবো। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আলাউদ্দিন আঙ্গুল গুনে গুনে 10 বার বললেন। তার হাতের ব্লাডি মেরির গ্লাস শেষ হয়েছে। তিনি গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার বানানো এই টমেটোর রস আমার পছন্দ হয়েছে। টমেটোর রসে তুমি কি দিয়েছ না দিয়েছ জানতে চাচ্ছি না। হয়তো ভদকা দিয়েছ, দিয়ে থাকলে খুবই অন্যায় করেছ। আমি তোমাকে বলেছিলাম মদফদ আমি খাই না। আমি শিক্ষক মানুষ, ভদ্র ঘরের সন্তান। আমার পিতা ছিলেন বিশিষ্ট আলেম। মৃত্যুর দিনও তার নামাজ কাজা হয় নাই। বুঝতে পারছ? জি স্যার। তবে টমেটোর রস অতি সুখাদ্য। 2 গ্লাস খাওয়ার পর মনে হয় আরও 2 গ্লাস খাই। তোমার পাইলট স্যার কয় গ্লাস খেতেন? ওনার জন্য জগ ভর্তি করে বানিয়ে রাখতাম। কোনো কোনো দিন পুরা জগ শেষ করতেন, কোনো কোনো দিন জগ থেকে ঢাইলা সামান্য খাইতেন। আমার জন্যও তাই করবে। যতটুকু খাই খাবো। ইচ্ছা হলে খাবো, ইচ্ছা হলে খাবো না। জি আচ্ছা। খানা কি তৈরি হয়েছে? জি। তাহলে খানা দাও। যদি চান আরেক গ্লাস ব্লাডি মেরি বানিয়ে দেই। রাত 10টা এখনো বাজে নাই। এখনই খানা খাইয়ে ফেলবেন? সেটাও একটা কথা। এখনই খানা খেয়ে ফেলা ঠিক না, পরে আবার খিদা লাগতে পারে। দাও তোমার ওই জিনিস আরেক গ্লাস। আপনার একটা চিঠি ছিল স্যার, চিঠিটা দিব? চিঠি কখন এসেছে? সন্ধ্যাবেলায়। আপনি আরাম করে টিভি দেখতেছিলেন, এই জন্যে তখন দেই নাই। এখন টিভি দেখতেছেন না, এই জন্যে চিঠির কথা তুললাম। ভালো বিবেচনা দেখিয়েছ। এই যে বললাম তোমার বিবেচনায় আমি সন্তুষ্ট। চিঠি নিয়ে আসো। চিঠি আর জুস একসঙ্গে দাও। জুস খেতে খেতে চিঠি পড়ব, তার মজা অন্যরকম। চিঠি আবার আমাকে কে লিখবে? আমাকে চিঠি লেখার লোক নাই। এটা একদিক দিয়ে ভালো, ঝামেলা নাই, ঠিক না? জি ঠিক। দাঁড়িয়ে আছো কেন? চিঠি আর জুস নিয়ে আসো। চিঠি লিখেছেন হাজি একরামুল্লাহ। তিনি লিখেছেন, আলাউদ্দিন দোয়াবর এসু। বুধবারে তোমার হস্তরেখার পুস্তকটির পাণ্ডুলিপি আমাকে পৌঁছে দেওয়ার কথা। বুধবার চলিয়ে গিয়েছে, আজ শনিবার। তোমার কোনোই সংবাদ নাই। এমন ঘটনা পূর্বে কখনো ঘটে নাই। আশা করি তোমার কোনো অসুখ বিসুখ হয় নাই। অসুখ হোক বা যাই হোক, একটা সংবাদ তুমি দিতে পারিতে। নিজে আসিতে না পারিলেও টেলিফোনের মাধ্যমে সংবাদটি দেওয়া যাইত। আমার বাসা এবং দোকানের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে। সম্প্রতি আমার মোবাইল নাম্বারও তোমাকে দিয়েছি। তোমার নীরবতার আমি কোনোই অর্থ বুঝিতে পারিতেছি না। আমার মনে একটি ক্ষীণ সন্দেহ দেখা দিয়াছে। সন্দেহের ব্যাপারটি খোলাখুলি তোমাকে বলি। কোনোরকম অস্পষ্টতা থাকা আমি বাঞ্ছনীয় মনে করি না।
আমার সন্দেহ হামিদা মানুকে বিয়ের ব্যাপারে তোমার মত নাই। যেহেতু প্রস্তাব আমি দিয়াছি, চক্ষু লজ্জায় বিবাহে মত নাই এই কথা বলিতে পারিতেছ না। এই সমস্যায় পড়িয়া তুমি আমার নিকট আসা বন্ধ করিয়াছ। দীর্ঘদিন একা থাকিয়া থাকিয়া তোমার অভ্যাস হয়ে গিয়েছে। এই বয়সে বিবাহিত জীবনের কল্পনা মনে ভীতির সঞ্চার করে, ইহাই স্বাভাবিক। তুমি ইহা নিয়ে কেন সংকোচ বোধ করিতেছ? মনের দিক থেকে সাড়া না পাইলে অবশ্যই তুমি বিবাহ করিবে না। পত্র পাঠ করিবা মাত্র বাংলা বাজারে চলিয়া আসিবা। হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি প্রস্তুত হইলে সঙ্গে নিয়ে আসিবা। পাণ্ডুলিপি সম্পূর্ণ না হইলেও যাহা হইয়াছে নিয়ে আসিবা। আমি কম্পোজ ধরাইয়া দিব। খোঁজ নিয়ে জানিয়াছি, ইদানিং ক্রিকেট খেলার উপর লেখা বই ভালো চলিতেছে। ক্রিকেটের উপর একটি 10 ফরমার বই অতি দ্রুত তোমাকে দিয়ে লেখাইতে চাই। ক্রিকেট বিষয়ে লেখার জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করার জন্যে তোমার বাংলা বাজার আসা প্রয়োজন। আজ এ পর্যন্তই। দোয়া গো, হাজি একরামুল্লাহ। পুনশ্চ রয়্যালটি বাবদ প্রাপ্ত 11,025 টাকা দোকানের ক্যাশিয়ার মালেক মিয়ার কাছে দেওয়া আছে। টাকাটা সংগ্রহ করিও। চিঠি পড়ে আলাউদ্দিন স্বস্তি পেলেন। এমনিতেই তার মন আনন্দে ছিল। সেই আনন্দ অনেক বাড়ল। নিজেকে মহাসুখী মানুষদের একজন মনে হতে লাগল। টমেটো জুসটা খেতে এখন আগের চেয়েও অনেক বেশি ভালো লাগছে। এই গ্লাস শেষ করার পরেও তৃপ্তি হবে বলে মনে হচ্ছে না। পাইলট সাহেবের মতো ব্যবস্থা করতে হবে। জগ ভর্তি জুস থাকবে। নিজের ইচ্ছা মতো খাবেন। কিছুক্ষণ পরপর কুটুমিয়াকে ডাকতে হবে না। কুটুমিয়ার জন্যেও ভালো, একবারে বানিয়ে রেখে দেয়া, বারবার বানাতে হবে না। আলাউদ্দিন রিমোট কন্ট্রোলে টিভি সারতে যাবেন। কুটুমিয়া ঘরে ঢুকল। বিড়বিড় করে বলল, স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। এত রাতে কে আসলো? পাশের ফ্ল্যাটের সাইফুল্লাহ সাহেব। নিয়ে এসো, এখানে নিয়ে এসো। এইখানে আনার দরকার নাই। ঠিক বলেছ, এখানে আনার দরকার নাই। খাচ্ছি টমেটো জুস। হয়তো ভাববে অন্য কিছু খাচ্ছে। শুধু যে মনে করবে তা না, আরও 10 জনকে গিয়ে বলবে। বাঙালির স্বভাবই এইরকম। স্বভাবের কারণে বাঙালি কিছু করতে পারল না। কাজ করার সময়ই বাঙালির নাই। সারাক্ষণ এর কথা তার কাছে লাগাচ্ছে। কাজ করার সময় কোথায়? ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলছেন। উনি বসার ঘরে বসে আছেন। কে বসার ঘরে বসে আছে? সাইফুল্লাহ সাহেব। সাইফুল্লাহ সাহেব বসার ঘরে বসে আছেন কেন? আপনাকে একটু আগে বলছি। একটু আগে কি বলছো আমি ভুলে গেছি। সাইফুল্লাহ সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন। কি কথা জানি বলবেন। আলাউদ্দিন নিতান্ত অনিচ্ছায় বিছানা থেকে নামলেন। একবার বিছানায় উঠে পড়লে আর নামতে ইচ্ছা করে না। সাইফুল্লাহ না এলেও বিছানা থেকে নামতে হতো। প্রস্রাবের বেগ হয়েছে। কষ্ট করে চেপে রেখেছেন। এখন মনে হয় তলপেট ফেটে যাচ্ছে। বিছানাতেই বাথরুম করা যাচ্ছে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো। সাইফুল্লাহ আলাউদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, ভাই, আপনার শরীর খারাপ? আলাউদ্দিন বললেন, না তো। দেখে মনে হচ্ছে শরীরে পানি এসেছে, হাত পা ফুলে গেছে। আলাউদ্দিন কিছু বললেন না। সাইফুল্লাহ তাড়াতাড়ি বিদায় হলে তিনি বাঁচেন। বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়তে পারেন। টমেটো জুসের গ্লাসটায় এখনো অর্ধেকের মতো আছে। গ্লাসটা শেষ করা দরকার। সাইফুল্লাহ গলা নামিয়ে বলল, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। কথা আসলে একটা না, দুটা। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। যে কথাটা শুনতে ভালো লাগবে সেটা আগে বলুন। দুটা কথাই শুনতে খারাপ লাগবে। আলাউদ্দিন বসলেন। কাঠের চেয়ারে বসে তিনি আরাম পাচ্ছেন না। বিছানায় আধশোয়া অবস্থায় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। শুয়ে না পড়া পর্যন্ত ভালো লাগে না। সাইফুল্লাহ কথাগুলি তাড়াতাড়ি শেষ করলে তিনি নিজের জায়গায় চলে যেতে পারেন। কোল বালিশে পা রেখে শুয়ে পড়তে পারেন। কথাটা হচ্ছে, আমি আপনার ফ্রিজে 2 বোতল ভদকা রেখেছিলাম।
আমার বন্ধুর জিনিস, সে রাখতে দিয়েছিল। গত সপ্তাহে বোতল দুটা ফেরত নিয়েছে, কিন্তু ভেতরে জিনিস নাই, পানি। আপনার কথা বুঝলাম না। দুটা বোতলের ভদকা সরিয়ে পানি ভরে রেখেছে। কে সরিয়ে রেখেছে? কে সরাবে? আপনার কাজের ছেলে, কুটু না ঘুটু কি যেন নাম। সে ভদকা কি করেছে? খেয়ে ফেলেছে কিংবা বিক্রি করে দিয়েছে? বলেন কি? আমি তাকে ইন্টারোগেট করেছি, কোনো প্রশ্নের জবাব দেয় না। এমনভাবে তাকায় যেন আমার কোনো প্রশ্নই বুঝতে পারছে না। এই চিড়িয়া জোগাড় করেছেন কোত্থেকে? আলাউদ্দিন জবাব দিলেন না। সাইফুল্লাহ বলল, যত তাড়াতাড়ি পারেন একে বিদায় করেন। যে ভদকার বোতলের ভদকা সরিয়ে পানি ভরে রাখতে পারে সে ছোটখাটো চোর না, বড় চোর। চিন্তার বিষয়। অবশ্যই চিন্তার বিষয়। আপনি একা থাকেন, কখন আপনাকে কি করবে আপনি বুঝতেও পারবেন না। দুপুরে ঘুমিয়ে আছেন, পেটে ছুরি মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, দ্বিতীয় খারাপ কথাটা কি? সাইফুল্লাহ গলা খাকারি দিয়ে বলল, আপনাকে তো ফ্ল্যাট সাবলেট দিয়েছিলাম, পুরো ফ্ল্যাটটাই এখন আমার দরকার। বাবা অসুস্থ, ঢাকায় থেকে চিকিৎসা করাবেন। ফ্ল্যাট কবে ছাড়তে হবে? যত তাড়াতাড়ি পারেন তত ভালো। বাবাকে আমার ইমিডিয়েটলি ঢাকায় আনা দরকার। ওনার কি হয়েছে? ওল্ড এজ ডিজিজ, স্পেসিফিক কিছু না, সর্দি কাশি, বুকে ব্যথা। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। এখন তার ঘন ঘন হাই উঠছে, মনে হচ্ছে চেয়ারে বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন। কবে নাগাদ ছাড়তে পারবেন? দেখি যত তাড়াতাড়ি পারি। 1 সপ্তাহের মধ্যে পারলে আমার খুব উপকার হয়। আলাউদ্দিন ঘুম ঘুম চোখে বললেন, আচ্ছা। কিছু ভেবে যে বললেন তা না, তিনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল্লাহকে বিদায় করতে। সাইফুল্লাহ বলল, ঢাকা শহরে বাড়ি ভাড়ার এখন আর ক্রাইসিস নাই। এত ফ্ল্যাট হয়েছে, মানুষের চেয়ে ফ্ল্যাট বেশি, যেখানে যাবেন টু লেট। প্রফেসর সাহেব, একটু চেষ্টা নেন যেন 7 দিনের মধ্যে বাড়িটা খালি করতে পারেন, খুব উপকার হয়। আলাউদ্দিন আবারও হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।